কিন্তু বাংলাদেশে আপনি কর্পোরেট কৃষি নিয়ে যখনই কথা বলবেন তখন আপনাকে বলবে যে আপনি সাম্রাজ্যবাদীদের পণ্য, বীজ, কীটনাশক এগুলোকে প্রমোট করবার চেষ্টা করছেন। তারপরে দেখেন যে কিছু মিথ্যাচারের উপরে আমাদের রাষ্ট্র কৃষিকে অ্যাড্রেস করে। তার ভিতর একটা হচ্ছে যে আমাদেরকে বলা হয় যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার পরেও এই যে কৃষি উদ্যোক্তা ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের WHO না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচারাল FAO, এইটার সংগঠন যেটা এইটা বলেছে যে খাদ্য সংকটে যে পৃথিবীর যে দেশগুলো আছে তার ভিতরে বাংলাদেশ একটা। তাহলে এই রকম একটা জায়গাতে আমরা আসবো কেন? আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই তাহলে তো আবার ইকুয়ালি আমি খাদ্যে স্বয়ংসম্পন্ন এবং একই সাথে আমি আবার খাদ্য সংকটে ভুগছি, এটা তো হইতে পারার কথা না। দুইটা দ্বিমুখী প্যারাডাইমকে তো একটা রাষ্ট্র হোল্ড করতে পারে না। তাহলে যেটা রাইট সেটা হচ্ছে FAO যেটা বলেছে ওটাই আসলে কারেক্ট, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না। এবং সেজন্য দেখবেন যে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে প্রায় আমাদেরকে আলু, পেঁয়াজ, চাল, চিনি, মশলা সবকিছু আনতে হয় এবং অন্যান্য দেশগুলো থেকে এগুলো আনতে হয়। তাহলে এই কৃষকের পণ্যের রেজলিউশন করার জায়গার আগে বুঝতে হবে যে ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা রাষ্ট্রের সভরেন্টির কোশ্চেন এবং এইটাকে আপনি সভরেন্টি আকারে ডিল করছেন কিনা। এবং দেখেন রাষ্ট্র যখন সভরেন্টি ডিল করে কিভাবে ডিল করে, যে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী একটা সভরেন্টির কোশ্চেন, আমাদের আর্ম ফোর্সেস সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন 2030 সালের প্ল্যান, এবং এটার জন্য দেখবেন যে সে বিলিয়নস অফ ডলার বাজেট দিচ্ছে প্রতি বছর, কারণ সে এটাকে সভরেন্টির কোশ্চেন মনে করে। কিন্তু সে জ্বালানির পিছনে আবার ইকুয়ালি পরিকল্পিতভাবে ফান্ডিং করছে না। কৃষি যে আমার সভরেন্টি, এই আইডিয়াটাই আমার কনস্টিটিউশন, আমার চিন্তার ফ্রেমে, আমার রাষ্ট্র বিনির্মাণের জায়গাতে এটা নাই। না থাকার কারণে যেটা হয়েছে, আমরা পুরো কৃষি জিনিসটাকে কিছু কেনা বেচার পণ্যের মধ্যে নিয়ে আসছে, যেটা 30 টাকার বদলে 28 টাকা হওয়া দরকার ছিল, অথবা 40 টাকা হইলে বেশি লাভ হইতো। সেই ফ্রেমের আলোচনাটা হচ্ছে যে দিন শেষে আমার রাষ্ট্রকে দুর্বল করে দিয়ে আপনার কৃষি মূল্য বাড়ায় দিবে। আপনার রাষ্ট্র থাকবে না, আপনার সভরেন্টি থাকবে না, কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাবে। ব্যাপারটাকে এরকম একটা রাষ্ট্র আমরা চাই কিনা? তাহলে এইটার সাথে যদি রাষ্ট্রের সভরেন্টিকে ডিল না করা যায়, তাহলে এই কৃষকের দাম, কেনা বেচা, চাঁদাবাজি, পয়েন্ট A থেকে পয়েন্ট B তে আসতে কারণ বাজারে ট্রাক থেকে নামার আগে 4 বার হাত বদল হয়েছে, এটা খুবই ছোট একটা ক্যানভাস। এই ক্যানভাসে কৃষকের আলোচনা করা যাবে না। ইনফ্যাক্ট সেকেন্ড কথা হচ্ছে, তাহলে আলোচনার জায়গাটা কোথায়? দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের প্রাইম মিনিস্টারকে তখন পশ্চিমের এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে এই 6টা বছর আপনাদের এখানে অ্যালাইড ফোর্সের স্যাংশন ছিল, এখানে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, এবং জাপান আপনি জানেন যে একটা আইল্যান্ডের মতো, আমাদের মতো প্রায়, চারদিকে সমুদ্র ঘেরা এবং এটা সিজ করা ছিল, অবরোধ দেওয়া ছিল পশ্চিমের। আপনার এখানে দুর্ভিক্ষ হয়নি কেন? তো জাপানের প্রধানমন্ত্রী বলেছে যে আমরা একটা ওয়ার টাইম ইকোনমি ডেভেলপ করেছি, যেখানে কৃষি এবং কৃষক হচ্ছে এটার কেন্দ্রে। কৃষকের উৎপাদন খরচের থেকেও 2 গুণ 3 গুণ, কোনো কোনো প্রোডাক্টের 10 গুণ পর্যন্ত বেশি দামে রাষ্ট্র সেই পণ্যটা কিনে নেয়। কিনে নিয়ে মার্কেট প্রাইসে, মধ্যবিত্ত একটা সহনশীল প্রাইসে সেইটা মার্কেটে আবার সেল করে দেয়। রাষ্ট্র সাবসিডাইজ করছে কেন? তাহলে যুদ্ধটা করতে হইলেও যে আপনার মিনিমাম সভরেন্টি লাগবে। আপনার যদি এখানে খাদ্য সংকট হয়, খাদ্য সংকটের কারণে পৃথিবীর বহু যুদ্ধে ওই আক্রমণ হওয়ার দেশগুলো হেরে গেছে, সিম্পলি খাবারের রসদের লাইন কেটে গেছে, আর কোনো কারণ ছিল না যুদ্ধে হেরে যাবার। কিন্তু জাপান এই যুদ্ধে হারে নাই কেন? তার কৃষককে সে ধরে রাখতে পেরেছে। হেরেছে হলো আপনার সিজের কারণে না, ওই ডিফারেন্ট ডিসকাশন, যে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অ্যাটমিক বোমা না মারলে জাপান যুদ্ধে হারতো কিনা, দ্যাটস এ ডিফারেন্ট কনভারসেশন। তবে জাপান মনে করে তারা যুদ্ধে হারে নাই, এটা জাপানের পজিশন, যে আমরা যুদ্ধে হারি নাই, অ্যাটমিক বোমার কারণে যুদ্ধের মানচিত্র ভিন্ন হয়ে গেছে। তো যুদ্ধে হারা জেতার আলোচনার বাইরেও দেখেন যে যুদ্ধ চলাকালীন একটা রাষ্ট্র তার জনগণকে সাফিসিয়েন্টলি খাইয়েছে, দেশে কোনো খাবারের অভাব ছিল না। তাহলে এটা সে কিভাবে পেরেছে? একই প্রশ্ন দেখবেন আমাদের দেশে, দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF যখন ঋণ দেবার কথা বলে তখন বলে যে আমাদের কৃষিতে সাবসিডি কমাইতে হবে। দেখবেন এই কথাটা সবসময় বলে, জ্বালানির দাম বাড়াও, কৃষি পণ্যের দাম বাড়াও,
বিদ্যুতের দাম বাড়াও, গ্যাসের দাম বাড়াও, কৃষিতে সাবসিডি দেওয়া বন্ধ করো, তাহলে কৃষক নাকি মানে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে। ঠিক উল্টা বুদ্ধি, যারা দেয় তাদের দেশে তারা কি সাবসিডি দেয় না? আমেরিকান ইকোনমি কি আমেরিকার কৃষকদেরকে সাবসিডি দিচ্ছেন না? সেক্টর ওয়াইজ সাবসিডি আছে না? এখানে বুলু ভাই আছেন, অর্থনীতিবিদ, আমেরিকাতে মাস্টারি করে আসছেন। অস্ট্রেলিয়ান কৃষকদেরকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট শত শত বিলিয়ন ডলার সাবসিডি দিচ্ছে না? দিচ্ছে তো। তাহলে যেই পলিসি আপনি আমার কৃষকের উপর অ্যাপ্লাই করতে চান, ইকুয়ালি সেই পলিসি কিন্তু আপনি আপনার দেশের কৃষকদের উপর অ্যাপ্লাই করছেন না। এখনো দেখবেন অস্ট্রেলিয়া 500-600 বিলিয়ন ডলার প্রতি বছর শুধুমাত্র কৃষিতে সাবসিডি দিচ্ছে। এখন এই যে কৃষক যার 30% জমি আছে, তাকে আপনি সাবসিডি দিয়ে আসলে কি করবেন? সে কি ফলাবে? এই যে আইলের পলিটিক্স, গ্রামে যারা থাকেন, এই যে আইল দিয়ে যে আপনার জমিকে আটকে দেওয়া হয়েছে, এই আইলের জমি দিয়ে কি আপনি কোনোদিন স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন কিনা? সম্ভব না। পৃথিবীতে যারা কৃষিতে ভালো করেছে তাদের সবাইকে কর্পোরেট কৃষিতে যেতে হয়েছে, এবং কর্পোরেট কৃষিতে যেতে হলে আপনাকে অবশ্যই প্রযুক্তি ব্যবহার করতে হবে। আপনি ড্রোন কিভাবে ব্যবহার করবেন 30% জমিতে? ও তো ওড়ার আগেই ওর সীমান্ত ক্রস করে ফেলবে, বাংলাদেশের যুদ্ধ বিমানের মতো। ওঠার আগেই সে ভারতের সীমান্তে চলে যায়। তো এই ক্ষুদ্র কৃষি জমিতে আপনি তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবেন না, ড্রোন ব্যবহার করতে পারবেন না, আধুনিক যে মেশিনারি আছে সেটা ব্যবহার করতে পারবেন না। আপনাকে রাষ্ট্র সাবসিডি দিলেও আপনার কোনো উপকার হবে না ইনফ্যাক্ট।